শুরু হয়েছে। 28 জুন 1919 প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে জাতিপুঞ্জ গঠন সিদ্ধান্ত নেওয়া হলো। তাহলে আমরা বলতে পারি 1919 জাতিপুঞ্জ গঠনের সিদ্ধান্ত, 1920 জাতিপুঞ্জ কার্যকর। অর্থাৎ 1919 সালে এটা প্রতিষ্ঠিত হলো আর কার্যকর হলো 1920 সালে। 1920 সালে যখন জাতিপুঞ্জ গঠিত হলো, অর্থাৎ এর মূলে ছিল কিন্তু উড্রো উইলসন। এই উড্রো উইলসনের চিন্তা চেতনাতে জাতিপুঞ্জটা চলতে লাগলো, মোটামুটি ভালোই ছিল। এটা জেনেভাতে তাদের সদর দপ্তর স্থাপন করেছিল। এর মাঝখানে 1933 সালে যখন হিটলার ক্ষমতায় আসলেন জার্মানির চ্যান্সেলর হিসাবে, তখন হিটলার এসে ওই জার্মানির সঙ্গে, জার্মানি যে ক্ষতিপূরণ দিতে প্রথম বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছিল, হিটলার সেখান থেকে সরে আসলেন। অর্থাৎ ইউরোপে একটা হযবরল অবস্থা সৃষ্টি হলো। তারা এই সমস্ত জাতিপুঞ্জ এটাকে ইগনোর করতে লাগলেন। অর্থাৎ জার্মানির পথ ধরে তার অনুসারী আরও কিছু রাষ্ট্র এই জাতিপুঞ্জ আর মানতে লাগলেন না। জাতিপুঞ্জ অনেকটা অকার্যকর টাইপের হয়ে যায়। তার মানে 1920 থেকে 1933 সাল পর্যন্ত জাতিপুঞ্জের মোটামুটি একটা অবস্থান ছিল, কিন্তু 1933 সালের পর থেকে জাতিপুঞ্জ অনেকটা ম্রিয়মাণ হয়ে যায়। পরবর্তীতে 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন জাতিপুঞ্জের কোনো কার্যক্রম আর চোখে পড়ে না। তখনও কিন্তু জাতিপুঞ্জ রয়েছে, কিন্তু নামে মাত্র জাতিপুঞ্জ রয়েছে। 1939 সালে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তখন বিশ্বের নেতৃবৃন্দ চিন্তা করলেন যে জাতিপুঞ্জ যেহেতু অনেকটা অকার্যকর হয়ে গেছে, তো আমাদের আরেকটা প্রতিষ্ঠান দরকার যেটা ওয়ার্ল্ড ওয়াইড নেতৃত্ব দিবে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝখানেই তখন জাতিসংঘ নামক প্রতিষ্ঠার লক্ষ্যে তারা বিভিন্ন কার্যক্রম শুরু করে। জাতিসংঘ কিন্তু একদিনে তৈরি হয়নি বা 6 মাসের মধ্যে তৈরি হয়নি। জাতিসংঘ 1941 সাল থেকে 1945 সাল পর্যন্ত এই 4 বছর ধরে বিভিন্ন সম্মেলন করে করে জাতিসংঘটা প্রতিষ্ঠিত হয়েছে। জাতিসংঘ 1945 সালে প্রতিষ্ঠিত হলেও তখনও কিন্তু জাতিপুঞ্জ টিকে ছিল। জাতিপুঞ্জের আনুষ্ঠানিক বিলুপ্তি ঘটে 1946 সালে। 1946 জাতিপুঞ্জের আনুষ্ঠানিক বিলুপ্তি। আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যে অনেকের মধ্যে কাজ করতে পারে জাতিসংঘ প্রতিষ্ঠা 45 সালে, আবার জাতিপুঞ্জের বিলুপ্তি 46 সালে। যেটা আগেই বলছিলাম যে জাতিপুঞ্জ ছিল কিন্তু নামে মাত্র। জাতিপুঞ্জ থাকা অবস্থাতেই জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আমাদের এখানে গুরুত্বপূর্ণ সাল হচ্ছে 4টা। আরেকটা আমরা ধরতে পারি যে 8 জানুয়ারি 1918। এই 1 2 3 4 5 মোটামুটি এই 5টা সাল আমাদের দরকার। এই 2টা একই দাঁড়াবে যে 8 জানুয়ারি 1918 উড্রো উইলসন 14 দফা ঘোষণা করেন, যার মাধ্যমে জাতিপুঞ্জ গঠনের কথা বলেন। এরপরে যখন 28 জুন 1919 সালে প্রথম ভার্সাই চুক্তি স্বাক্ষর হলো, এটার মাধ্যমে জাতিপুঞ্জ গঠিত হলো। 1920 সালে জাতিপুঞ্জ সেটা কার্যকর হলো এবং 1946 সালে জাতিপুঞ্জের আনুষ্ঠানিক বিলুপ্ত হলো। ফোনটা ওপেন করো। আচ্ছা, এখন আমরা আসি যে জাতিসংঘ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রায় 16টা সম্মেলন হয়েছিল। মানে একের হুবহু যে জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য তা কিন্তু নয়, তার কাছে কোলে মিলে। তো এই 16টা সম্মেলনের মধ্যে আমাদের চাকরির পরীক্ষাতে 11টা সম্মেলন সম্পর্কে কোশ্চিন আসে। আমাদের সব সম্মেলন দরকার নাই, আমরা 11টা সম্মেলন সম্পর্কে জানব যে কোন টাইপের কোশ্চিন আমাদের বিসিএসে আসতে পারে। এখন আসি আমরা জাতিসংঘ প্রতিষ্ঠার প্রেক্ষাপট
বা জাতিসংঘ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ সম্মেলন। জাতিসংঘ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ সম্মেলন। এই জাতিসংঘ প্রতিষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ সম্মেলন হয়েছিল সেই সম্মেলনগুলির থেকে আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষাতে কম বেশি কোশ্চেন এসে থাকে। তো ওই সম্মেলনগুলি আমরা যদি ধারাবাহিকভাবে মনে রাখতে চাই তো এখানে ছোট্ট একটা লাইন আমরা ব্যবহার করতে পারি। ওই লাইনের মাধ্যমে আমরা জাতিসংঘ প্রতিষ্ঠার সম্মেলনগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। লোহা 8 টন কাঁসা মতে ভাবরি ডাইস। কোনো মিনিংফুল শব্দ নয়, তারপরেও সম্মেলনগুলির নামের প্রথম অক্ষর দিয়ে আমরা এটা সাজিয়েছি। লোহা 8 টন কাঁসা মতে ভাবরি ডাইস। 1 4 এখানে 2টা করে অক্ষর দিয়ে সম্মেলনের প্রথম অক্ষর রয়েছে। 10 11 এই 11টি গুরুত্বপূর্ণ সম্মেলন আমরা এটা থেকে জানব। 1 লোহা লন্ডন ঘোষণা 12 জুন 1941। তারিখটা গুরুত্বপূর্ণ নয়, তবে প্রথম তারিখটা আমরা একটু জানার চেষ্টা করব। 12 জুন 1941। দেখেন, লন্ডন ঘোষণা। যখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল সেই সময় বিশ্বের নেতৃবৃন্দ অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী তারা লন্ডনে বসে সেখানে এই জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য তারা একটা গুরুত্বপূর্ণ আলোচনা করলো। অর্থাৎ ওই সময় যুক্তরাষ্ট্রের 32তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট সেই মূলত নেতৃত্ব দিয়েছিল। তো লন্ডনে বসে তারা ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রতিষ্ঠার জন্য জাস্ট একটা ঘোষণা দিল। সেখানে কিন্তু লিখিত কোনো ডকুমেন্টস কোনো কিছু নয়। জাতিসংঘ প্রতিষ্ঠায় সর্বপ্রথম চোখে পড়ার মতো কার্যক্রমটা হচ্ছে লন্ডন ঘোষণা। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন যে লন্ডন ঘোষণার মধ্য দিয়ে সেখানে জাতিসংঘ প্রতিষ্ঠার একটা প্রক্রিয়া শুরু হলো। তাহলে আমরা এটাকে বলতে পারি জাতিসংঘ প্রতিষ্ঠায় প্রথম সম্মেলন লন্ডন ঘোষণা। জাতিসংঘ প্রতিষ্ঠায় প্রথম সম্মেলন। 2 8 আটলান্টিক সনদ 14 আগস্ট 1941। যেহেতু দুইটাই 41 সালে এই জন্য আমি তারিখটা দিয়েছি, কিন্তু তারিখটা গুরুত্বপূর্ণ নয়, শুধু সালটা মনে রাখলে পারে যথেষ্ট। আটলান্টিক সনদ এটা ব্রিটিশ রণতরী প্রিন্সেস অফ ওয়েলসে ব্রিটেন এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সহ আরও কিছু নেতৃবৃন্দ তারা ওই সময় ব্রিটেনের একটা রণতরী ছিল, যুদ্ধ জাহাজ প্রিন্সেস অফ ওয়েলস। এই প্রিন্সেস অফ ওয়েলসে বসে তারা আটলান্টিক মহাসাগরের মধ্যে ওই রণতরীটা চলছিল। ওই সময় এই প্রিন্সেস অফ ওয়েলসে বসে তারা জাতিসংঘ প্রতিষ্ঠায় একটা চার্টার তৈরি করলো। যেহেতু আটলান্টিক সাগরের মধ্যে বসে তারা এই চার্টারটা তৈরি করেছিল, এই জন্য এই চার্টারের নামকরণ তারা করেছে যে আটলান্টিক সনদ। অর্থাৎ জাতিসংঘ প্রতিষ্ঠায় প্রথম লিখিত কোনো সনদ হচ্ছে আটলান্টিক সনদ। এটা কিন্তু লিখিত কোনো কিছু নয়, জাস্ট একটা ঘোষণা। আর জাতিসংঘ প্রতিষ্ঠায় প্রথম লিখিত ডকুমেন্টস হচ্ছে আটলান্টিক চার্টার্ড বা আটলান্টিক সনদ। 3 টন ওয়াশিংটন ডিসি
সম্মেলন 1942। ওয়াশিংটন ডিসি সম্মেলনে যুক্তরাষ্ট্রের 32তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ইউএনও নামকরণটি প্রস্তাব করেন। নামকরণ প্রস্তাব করেন। আমি আবার রিপিট করছি, দেখেন যে যুক্তরাষ্ট্রের 32তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট তিনি 1942 সালের 1 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একটা সম্মেলন হয়। এই সম্মেলনে তিনি ইউএনও ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন নামকরণ প্রস্তাব করেন। এই কোশ্চিনটাও অনেকবার পরীক্ষাতে এসেছে। এখানে ঘুরে ফিরে কয়েকটা কোশ্চিন হতে পারে যে জাতিসংঘ নামকরণ প্রস্তাবটি কে করেছিলেন, কোন দেশের প্রেসিডেন্ট করেছিলেন, কোন সম্মেলনে করেছিলেন, সম্মেলনটি কোথায় হয়েছিল, তিনি কি নামকরণটি করেছিলেন। অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন নামটি কিন্তু গৃহীত হলো না, জাস্ট প্রস্তাব করলেন। এটা 1942 সালে এই নামকরণটি তিনি প্রস্তাব করেছিলেন। 4 কাসা ব্লাঙ্কা সম্মেলন 1942। কাসাব্লাঙ্কা কোন দেশের শহর? মরক্কোর। অর্থাৎ মরক্কোর কাসাব্লাঙ্কাতে বসে 1942 সালে বিশ্বের নেতৃবৃন্দ তারা এই জাতিসংঘ প্রতিষ্ঠায় তারা সম্মেলন করলেন। এই জায়গা থেকে যে কোশ্চিনটা আসে যে জাতিসংঘ প্রতিষ্ঠায় একমাত্র আফ্রিকীয় সম্মেলন, তার মানে জাতিসংঘ প্রতিষ্ঠায় যতগুলা সম্মেলন হয়েছিল তার মধ্যে আফ্রিকা মহাদেশে একটা মাত্র সম্মেলন হয়েছিল, যেটা হচ্ছে কাসাব্লাঙ্কা সম্মেলন। এটা আপনারা মনে রাখবেন 1942 সালে। 5 মতে মস্কো ঘোষণা 1943। মস্কো রাশিয়ার রাজধানী। মস্কোতে বসে বিশ্বের নেতৃবৃন্দ জাতিসংঘ প্রতিষ্ঠার বিভিন্ন গঠন নিয়ে কথা বললেন। অর্থাৎ তার ফরম্যাটটা কেমন হবে, এর কয়টা অঙ্গ থাকবে, তাদের কার্যক্রমটা কি হবে, এখানে অন্য কোনো কিছু নাই, জাস্ট তার গাঠনিক অবস্থা নিয়ে আলোচনা করা হলো মস্কোতে। 6 তেহরান সম্মেলন 1943। এই কোশ্চিনটাও অনেকবার পরীক্ষাতে আসছে। তেহরান সম্মেলন একমাত্র এশীয় সম্মেলন, জাতিসংঘ প্রতিষ্ঠায় একমাত্র এশীয় সম্মেলন। এটা হচ্ছে একমাত্র আফ্রিকীয় সম্মেলন আর এটা হচ্ছে এশীয় সম্মেলন। জাতিসংঘ প্রতিষ্ঠায় যতগুলা সম্মেলন এশিয়া মহাদেশে একটা মাত্র সম্মেলন, সেটা তেহরান সম্মেলন। ইরানের রাজধানী তেহরানে এই সম্মেলনটা হয়েছিল। 2 বার বিসিএসে এই তেহরান সম্মেলন সম্পর্কে কোশ্চিন আসছে। 7 ভাতে ভার্জিনিয়া সম্মেলন। ভার্জিনিয়া যুক্তরাষ্ট্রের একটা অঙ্গরাজ্য, এখানেও 1943 সালে সম্মেলন হয়েছিল। ভার্জিনিয়া সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয় ছিল তারা ভাবলো যে জাতিপুঞ্জ ব্যর্থ হয়ে গেছে। তার কারণটা কি ছিল? যে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে ঐক্য ছিল না, বিভিন্ন অভাব অভিযোগ ছিল। তো আমরা যাতে অভাব অভিযোগটা না আসে, খাদ্যে যাতে স্বয়ংসম্পূর্ণ হতে পারে, এই জন্য তারা আটঘাট বেঁধেই তারা লেগেছে যে জাতিসংঘের অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলির মধ্যে কৃষি ক্ষেত্রে সাহায্য সহযোগিতা বা খাদ্যের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করার জন্য, যেটা FAO ফুড এগ্রিকালচার অর্গানাইজেশন, যেটা এই FAO এইটা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ভার্জিনিয়া সম্মেলনে। তার মানে এটা জাতিসংঘেরই একটা অর্গান। 8 ব্রিটন উডস সম্মেলন 1943।
44, ব্রিটন উডস সম্মেলন 1944। এইটাও গুরুত্বপূর্ণ। আমরা এই সম্মেলন সম্পর্কে ডিটেলস আরও পড়ব যখন IMF বা WB পড়াবো। ব্রিটন উডস সম্মেলন, ব্রিটন উডস এটা যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ব্রিটন উডস একটা জায়গা। এখানে মাউন্ট ওয়াশিংটন হোটেলে এই ব্রিটন উডস সম্মেলনটি হয়েছিল। এই সম্মেলনের মাধ্যমে বিশ্বের গুরুত্বপূর্ণ দুইটা প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, WB এবং IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। অর্থাৎ জাতিসংঘ যে গঠিত হবে, ফাইন্যান্সিয়াল সাপোর্টটি দিবে হচ্ছে WB এবং IMF, যার পরিপ্রেক্ষিতে এই ব্রিটন উডস সম্মেলনের মাধ্যমে জাতিসংঘের গুরুত্বপূর্ণ যে দুইটা প্রতিষ্ঠান WB এবং IMF প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। 9 ডাতে ডাম্বারটন ওকস সম্মেলন 1944। ডাম্বারটন এটাও যুক্তরাষ্ট্রের শহর। ডাম্বারটন ওকস সম্মেলন, এখানে UNO নামকরণটি গৃহীত হয়। দেখেন যে আপনারা এখন লিখে জানান তো যে জাতিসংঘ নামকরণটি প্রস্তাব করা হয়েছিল কত সালে বা কোন সম্মেলনে? জাতিসংঘ নামকরণটি কত সালে কোন সম্মেলনের মাধ্যমে প্রস্তাব করা হয়েছিল, এটা আমাকে লিখে জানান। আর দেখেন যে এই নামকরণটি গৃহীত হলো ডাম্বারটন ওকস সম্মেলনে, যেটা প্রস্তাব করা হয়েছিল আগে, পরবর্তীতে এসে সেটা গৃহীত হলো। 10 রস্যইতে ইয়াল্টা সম্মেলন 1945। ইয়াল্টা এটা ক্রিমিয়ার রাজধানী। ক্রিমিয়া এখন বর্তমানে রাশিয়ার অধীনে রয়েছে, মাঝখানে ইউক্রেনের অধীনে ছিল। ওই সময় তো রাশিয়া নয়, ওই সময় ছিল সোভিয়েত ইউনিয়ন, আর এখন বর্তমানে হচ্ছে রাশিয়ার ক্রিমিয়ার রাজধানী। আচ্ছা, ইয়াল্টা সম্মেলন, ইয়াল্টা সম্পর্কে একটু বলে নেই যে যে কৃষ্ণ সাগর রয়েছে সোভিয়েত ইউনিয়নের পাশে, এই কৃষ্ণ সাগরের তীরবর্তী একটা চমৎকার জায়গা হচ্ছে ক্রিমিয়া। এই ক্রিমিয়ার রাজধানী হচ্ছে ইয়াল্টা। আচ্ছা, আমি যে কোশ্চিনটা জিজ্ঞাসা করেছিলাম, গড 1942 ওয়াশিংটন সম্মেলন, ডিসি সম্মেলন 1942, মেহেদি হাসান, ডাক্তার আন্না শালকই, শুধু ওয়াশিংটন সম্মেলন লিখেছো। তানজিম 1942 ওয়াশিংটন সম্মেলন। ইয়েস, আপনি মাথায় রাখবেন যে 1942 সালে ওয়াশিংটন সম্মেলনের মাধ্যমে এটা প্রস্তাব করা হয়েছিল, আর 1944 সালে ডাম্বারটন ওকস সম্মেলনের মাধ্যমে এই নামকরণটি গৃহীত হয়েছিল। মূর্খ মানব নামে একজন আইডি, আপনি আবার এই জাতিসংঘের মধ্যে বাংলা নিয়ে আসছেন কেন? এটা ক্রিমিয়া রাশিয়া যেটা বলছিলাম, তো এই ক্রিমিয়া এটা ওই সময়ে সোভিয়েত ইউনিয়নের একটা চমৎকার একটা জায়গা ছিল। তো এই জায়গাতে মানে খুব স্বাস্থ্যপ্রদ একটা জায়গা হচ্ছে ক্রিমিয়া। এই ক্রিমিয়া রাজধানী ছিল ইয়াল্টা। এই ইয়াল্টাতে বসে 1945 সালে তখন বিশ্বের নেতৃবৃন্দ তারা মানে একেবারেই জাতিসংঘ প্রতিষ্ঠার খুব কাছাকাছি চলে এসেছে। তো ওই সময় তারা সিদ্ধান্ত নিল যে আমরা যে জাতিসংঘ প্রতিষ্ঠা করব, এই জাতিসংঘ প্রতিষ্ঠার আমাদের যে যে অর্গানগুলি থাকবে, সেই অর্গানগুলির মধ্যে এর একটা অর্গান হচ্ছে নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের যে 5টা স্থায়ী সদস্য,
এই 5টা স্থায়ী সদস্যর যে ভেটো প্রদানের ক্ষমতা, সেই ভেটো প্রদানের ক্ষমতাটা নির্ধারিত হয়েছিল এই ইয়াল্টা সম্মেলনের মাধ্যমে। অর্থাৎ আমি মানি না, যেটা নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্যের ভেটো প্রদানের ক্ষমতা নির্ধারিত হলো ইয়াল্টা সম্মেলনে। তাহলে আপনারা বোঝেন যে জাতিসংঘের যে মূল পাওয়ার, সেই পাওয়ারটাই নির্ধারণ করেছিল ইয়াল্টা কনফারেন্সের মাধ্যমে, যার পরিপ্রেক্ষিতে ইয়াল্টা কনফারেন্সটা এটা প্রিলি এবং রিটেন দুইটার জন্যই গুরুত্বপূর্ণ। এই ইয়াল্টা সম্মেলনের মাধ্যমে কি ইয়াল্টা সম্মেলনের উপরে আপনার রিটেন পরীক্ষাতে টিকাও আসতে পারে, আবার প্রিলিতে এর ভেতর থেকে ইন্টারনাল আরও কিছু কোশ্চিন আসতে পারে। আপনারা দেখবেন যে বিসিএস পরীক্ষাতে যে 20টা ইন্টারন্যাশনাল কোশ্চিন থাকে, তার মধ্যে 2 থেকে 3টা কোশ্চিন খুব কঠিন কোশ্চিন দিয়ে থাকে, যেটা অ্যাজ ইউজুয়ালভাবে বিগত কোশ্চিনের সঙ্গে কোনো কিছু মিলবে না। প্রত্যেকটা বিসিএসে 2 থেকে 3টা কোশ্চিন থাকবে একেবারে ভেতর থেকে, মানে আন্তর্জাতিক সম্পর্ক যে একটা সাবজেক্ট, এই সাবজেক্টের নিজস্ব যে কিছু বিষয় রয়েছে, ওই নিজস্ব বিষয় থেকে এটা দিয়ে থাকে। এই জন্য আপনারা পারলে আব্দুল হালিমের আন্তর্জাতিক সম্পর্কের সংক্ষিপ্ত ইতিহাস নামে একটা বই আছে, আন্তর্জাতিক সম্পর্কের সংক্ষিপ্ত ইতিহাস, ডক্টর আব্দুল হালিম। এই বইটা পড়লে আপনারা ওই 2 থেকে 3 মার্কসের কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন। তো যার পরিপ্রেক্ষিতে আপনারা ওই বইটা দেখার চেষ্টা করবেন। তো ইয়াল্টা কনফারেন্সটা আপনারা ডিটেলস পড়ার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে 11 নম্বরে আসি, দন্তস্বতে সান ফ্রান্সিসকো সম্মেলন। সান ফ্রান্সিসকো সম্মেলন 25 এপ্রিল থেকে 26 জুন 1945। সান ফ্রান্সিসকো যুক্তরাষ্ট্রের একটা অঙ্গরাজ্য। এই সান ফ্রান্সিসকোতে দেখেন 25 এপ্রিল থেকে 26 জুন, তার মানে প্রায় 2 মাস ধরে এই সম্মেলনটা চলেছিল, এবং এই সম্মেলনের মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়, কার্যকর হলো না, কিন্তু প্রতিষ্ঠার সমস্ত প্রক্রিয়া এখানে নিয়ে আসলো। তার মানে ওই 1941 সাল থেকে 1945 সাল পর্যন্ত, ওইদিকে 12 জুন থেকে শুরু করে 26 জুন, 1941 সালের 12 জুন শুরু করেছিল লন্ডন ঘোষণার মধ্য দিয়ে, আর 26 জুন 1945 সালে এটার পরিপূর্ণতা পেল। তো 26 জুন 1945 সালে সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠার সিদ্ধান্তটা নেওয়া হলো। এখন এই সান ফ্রান্সিসকো সম্মেলনে এখানে উপস্থিত ছিল মূলত 50টি রাষ্ট্র। এটা তো আমরা যদি এটাকে এইভাবে লিখি, 26 জুন 1945, 50টি দেশের উপস্থিতিতে জাতিসংঘ প্রতিষ্ঠার যে সনদ, সেই সনদটা স্বাক্ষরিত হলো। এখন পরবর্তীতে 24 অক্টোবর সেটা কার্যকর হয়েছিল, কিন্তু তারা এই 26 জুন 1945 সালে 50টি দেশ তারা একত্রিত হয়ে জাতিসংঘ সনদটি ওটাকে ওকে করলো। আর ওই সময় বলা হলো যে আপনারা নিজ নিজ দেশে ফিরে যান, ফিরে যাওয়ার পরে আপনার রাষ্ট্র যদি সেটাকে অনুমোদন করে তাহলে এটাকে আমরা কার্যকর করতে পারবো। তার মানে 26 জুন যে স্বাক্ষর করেছে বলে যে সেই রাষ্ট্র সদস্য হয়ে গেছে তা কিন্তু নয়, ওইটাকে নিজ রাষ্ট্র কর্তৃক আবার পরবর্তীতে অনুমোদন করাতে হবে। এখন 24 অক্টোবর এই জাতিসংঘ প্রতিষ্ঠা এটা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হলো। এখন 24 অক্টোবর কার্যকর করার আগেই 15 অক্টোবর 1945 তখন পোল্যান্ড
ওই সম্মেলনে উপস্থিত ছিল না, উপস্থিত না থেকেও সে জাতিসংঘের সদস্য হতে চাইল। 15ই অক্টোবর 1900 পোল্যান্ড, আপনারা এই তারিখটা মনে রাখবেন, 15ই অক্টোবর 1945 পোল্যান্ড এর সঙ্গে যুক্ত হলো। তখন এই জাতিসংঘের সদস্য হলো 51টি। এখন 24 অক্টোবর 1945 ওই 51টি দেশ এর প্রাথমিক সদস্য হলো এবং জাতিসংঘ প্রতিষ্ঠার যে চুক্তিটা তারা করেছিল সেটা কার্যকর হলো। তার মানে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল 26 জুন 1945 আর জাতিসংঘ তার কার্যক্রমটা শুরু করলো 24 অক্টোবর 1945। এখন আপনার এই যে 51 এবং 50 এই দুইটাকে কেন্দ্র করে আমাদের বিসিএস সহ অন্য চাকরির পরীক্ষাতে একাধিকবার বিভিন্ন কোশ্চিন আসছে যে জাতিসংঘের প্রাথমিক সদস্য কয়টি, জাতিসংঘ সনদে প্রথমে স্বাক্ষর করেছিল কয়টি রাষ্ট্র। যেমন 10ই এপ্রিল আর 17ই এপ্রিল আপনাদের তালগোল পাকিয়ে যায়, অনুরূপভাবে এই 50 এবং 51 এটাও তালগোল পাকিয়ে যাবে। তো আপনি মাথায় রাখবেন যে জাতিসংঘ সনদে প্রাথমিকভাবে স্বাক্ষর করেছিল 50টি রাষ্ট্র আর জাতিসংঘের প্রাথমিক সদস্য হয়েছিল 51টি, স্বাক্ষর করেছিল 50টি আর প্রাথমিক সদস্য হয়েছিল 51টি রাষ্ট্র। আপনি এইটুকু মনে রাখতে পারলে যেভাবে কোশ্চিনটা দিক না কেন আশা করি আপনি অ্যান্সারটা করতে পারবেন। আর এই পোল্যান্ডের তারিখটাও যদি আপনার মনে থাকে তাহলে তো কোনো কথাই নেই, এখান থেকে যেভাবে দিক না কেন আশা করি আপনি অ্যান্সার করতে পারবেন। জাতিসংঘ তার কার্যক্রম শুরু করলো। এখন সর্বশেষ এসে জাতিসংঘের বর্তমান সদস্য আপনারা সবাই কম বেশি জানেন, জাতিসংঘের সদস্য 193। পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র কয়টি আপনারা বলেন তো? পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র কতটি? জাতিসংঘের বর্তমান সদস্য 193 আর জাতিসংঘের বর্তমান সদস্য 195। থ্যাংক ইউ। 195। দেখেন যে বর্তমান সদস্য 193 আর পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র হচ্ছে 195। তাহলে পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র কিন্তু জাতিসংঘের সদস্য নয় এরকম রাষ্ট্র দুইটির নাম কি কি? কারো জানা থাকলে লেখেন। এটা পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র কিন্তু জাতিসংঘের সদস্য নয়, এই দুইটা রাষ্ট্র একটা মহাদেশের, দুইটা রাষ্ট্র একটা মহাদেশের, এতটুকু ইজি করে দিলাম এটা। সাবরিনা সুলতানার অ্যান্সার ঠিক আছে। না না শিহাব শাহিন তোমার ভুল হয়েছে। আফরোজা ঠিক আছে। ফজিলাতুন্নেসা শুধু একটা রাষ্ট্রের নাম লিখেছ। সাবরিনা সুলতানা ইউরোপ মহাদেশের তাইওয়ান, তাইওয়ান না বাবুল যেটা লিখেছ। এই দুইটা রাষ্ট্র হচ্ছে ভ্যাটিকান সিটি এবং কসোভো। ভ্যাটিকান সিটি এবং কসোভো এই দুইটা রাষ্ট্র পৃথিবীতে স্বাধীন কিন্তু জাতিসংঘের সদস্য নয়। কসোভো ইউরোপ মহাদেশের সর্বশেষ স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্র। কসোভো 17 ফেব্রুয়ারি 2008 সালে স্বাধীনতা লাভ করেছে। 2008 সাল থেকে সে জাতিসংঘের সদস্য হওয়ার চেষ্টা করছে, কিন্তু মুসলিম হওয়ার কারণে রাশিয়া এই রাষ্ট্রটাকে স্বীকৃতি দিচ্ছে না বা সে জাতিসংঘের সদস্য পদ পাওয়ার ক্ষেত্রে বারবার ভেটো প্রদান করছে। আপনারা মাথায় রাখবেন যে বাংলাদেশ যখন জাতিসংঘের সদস্য হতে গিয়েছিল সে সময় চীন যেমন এখানে ভেটো প্রদান করেছিল, অনুরূপভাবে এই কসোভো যখন জাতিসংঘের সদস্য হতে যাচ্ছে তখন রাশিয়া এই কসোভোর বিপক্ষে
কি এখানে ভেটো প্রদান করছে। রাশিয়ার কারণে কসোভো জাতিসংঘের সদস্য হতে পারছে না। যারা ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস দিবেন, ভাইভাতে নর্মালি এই টাইপের কোশ্চেনগুলি জিজ্ঞাসা করে। তো এই দুইটা বাদে বাকি 193টি জাতিসংঘের সদস্য রয়েছে। আমাদের বিসিএসে দেখা যাবে যে 193তম সদস্য রাষ্ট্র কোনটি, 192তম কোনটি, 191তম কোনটি, এই তিনটা রাষ্ট্রের নাম আমাদের চাকরির পরীক্ষাতে আসতে পারে। তো 193তম দক্ষিণ সুদান, 192তম ইউরোপের রাষ্ট্র মন্টিনিগ্রো, যেটা 2006 সালে সদস্য হয়েছে, এটা 2011 সালে। আর 191তম পূর্ব তিমুর, ইন্দোনেশিয়ার কাছ থেকে 2002 সালে। আপনারা এই তিনটা রাষ্ট্র মনে রাখবেন এবং সাল সহ। 2011 সালে সর্বশেষ দক্ষিণ সুদান, 2006 সালে মন্টিনিগ্রো, 2002 সালে পূর্ব তিমুর। এই তিনটা জানলেই মোটামুটি যথেষ্ট। আচ্ছা, জাতিসংঘ প্রতিষ্ঠিত হলো। জাতিসংঘের যে সদস্য রাষ্ট্রগুলি রয়েছে, সদস্য রাষ্ট্রগুলির মধ্যে আমাদের জনসংখ্যা বা আয়তন সম্পর্কিত কোশ্চিন আসে, যে জাতিসংঘের অন্তর্ভুক্ত জনসংখ্যায় বৃহত্তম রাষ্ট্র, আবার জনসংখ্যায় ক্ষুদ্রতম রাষ্ট্র, আবার আয়তনে বৃহত্তম রাষ্ট্র, আয়তনে ক্ষুদ্রতম রাষ্ট্র। দেখেন, এটা জাতিসংঘের অন্তর্ভুক্ত আয়তনে বৃহত্তম রাষ্ট্র আর ক্ষুদ্রতম, এটা কিন্তু জাতিসংঘের। আয়তনে বৃহত্তম রাষ্ট্র রাশিয়া, আর আয়তনে ক্ষুদ্রতম রাষ্ট্র মোনাকো। জনসংখ্যায় বৃহত্তম রাষ্ট্র চীন, আর ক্ষুদ্রতম রাষ্ট্র নাউরু। আমাদের মূলত উল্টা পাল্টাটা হয় হচ্ছে এই মোনাকো এবং নাউরু নিয়ে। মোনাকো এটা হচ্ছে ইউরোপের রাষ্ট্র, আর নাউরু হচ্ছে ওশেনিয়া মহাদেশের রাষ্ট্র। আপনারা এই দুইটা জিনিস কেয়ারফুলি মনে রাখবেন। আপনারা এখন লিখছেন, শুনছেন, পড়ছেন, দেখবেন যে 1 ঘন্টা পরে এটা উল্টা পাল্টা হয়ে গেছে। এটা ইউরোপ আর এটা হচ্ছে ওশেনিয়া মহাদেশের রাষ্ট্র। আয়তনে বৃহত্তম, ক্ষুদ্রতম, জনসংখ্যায় বৃহত্তম, ক্ষুদ্রতম, এটা কিন্তু জাতিসংঘের অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলির মধ্যে। এখন যদি উল্টা কোশ্চিনটা করে যে পৃথিবীর আয়তনে ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি, বা জনসংখ্যায় পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি, আপনারা অ্যান্সারটা আমাকে দেন তো। আমি জাতিসংঘটা মুছে দিলাম। পৃথিবীতে আয়তনে ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি, আর পৃথিবীতে জনসংখ্যায় ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি, এই দুইটা অ্যান্সার আমাকে লিখে জানান। এটা কিন্তু জাতিসংঘ নয়, আমি বলছি পৃথিবীতে। পৃথিবীতে যে রাষ্ট্রগুলি রয়েছে সেই রাষ্ট্রগুলির মধ্যে আয়তনে ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি এবং জনসংখ্যায় ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি। শামিমা সুলতানা, তুমি লিখছো দক্ষিণ সুদান নাউরু। ফাহিম হোসেন হৃদয়, মইনুল হাসান, তোমাদের অ্যান্সার কারেক্ট রয়েছে। এমবি বাবুল, তোমারটা কারেক্ট। কনারানি কারেক্ট। হ্যাঁ, ভ্যাটিকান সিটি, এটাই হচ্ছে টেকনিক মূলত। ভ্যাটিকান সিটি, ভ্যাটিকান
সিটি। তার কারণ ভ্যাটিকান সিটি এটা জাতিসংঘের সদস্য নয়, এটা জাতিসংঘের বাইরের রাষ্ট্র, যার পরিপ্রেক্ষিতে এই ভ্যাটিকান সিটিটা হচ্ছে আয়তনে বা জনসংখ্যায় ক্ষুদ্রতম। এর আয়তন তো আপনারা জানেন 0.44 বর্গ কিলোমিটার, তার মানে 1 বর্গ কিলোমিটারের চাইতে কম, একটা বিল্ডিং মাত্র। আর জনসংখ্যা মোটামুটি 1000-এর মতো, সেখানে 1000-এর কম বা বেশি এর মধ্যেই থাকে এটা। আচ্ছা, এখন জাতিসংঘ যেটা প্রতিষ্ঠিত হলো তার অর্গান বা তার অঙ্গ হলো 6টি। ও আরেকটা রয়েছে জাতিসংঘের সদর দপ্তর। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। অনেকের মাথায় কাজ করবে মনে হয় ওয়াশিংটন, কিন্তু ওয়াশিংটন নয়, এটা হচ্ছে নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা 6টি। এই প্রধান অঙ্গ সংস্থা 6টির উপরেও আমাদের কম বেশি কোশ্চেন থাকে। প্রথমেই 1 নম্বরে আসি আমরা, জাতিসংঘের সাধারণ পরিষদ। সাধারণ পরিষদকে আমরা ইউএনজিএ, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি নামে আমরা অভিহিত করি। ইউএনজিএ, ইউএনজিএ এটার জাতিসংঘের যারা সদস্য তারা প্রত্যেকেই ইউএনজিএর সদস্য, সুতরাং 193টি এর সদস্য। এই ইউএনজিএ প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার এই ইউএনজিএর সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতি বছরেই এটা সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার অধিবেশনটা বসে। তো এই ইউএনজিএর একজন সভাপতি রয়েছেন এবং 21 জন সহসভাপতি রয়েছেন। তো এই যে সভাপতি, এই সভাপতির পদটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু সকল সদস্য রাষ্ট্রগুলি সেখানে পার্টিসিপেট করে থাকে। দেখা যাবে যে 193টা সদস্য, তার মধ্যে প্রায় 170 থেকে 80টা দেশের রাষ্ট্রপ্রধানরা সেখানে বা সরকার প্রধানরা সেখানে যোগদান করে থাকে, যে হয় সরকার প্রধান না হয় রাষ্ট্রপ্রধান সেখানে যোগদান করবে, যার পরিপ্রেক্ষিতে এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা সম্মেলন হয়ে থাকে। তো এই ইউএনজিএর যে সভাপতি, সেই সভাপতির মেয়াদ থাকে 1 বছর। প্রতি বছরেই এই সভাপতির এটা পরিবর্তন ঘটে। তো সর্বশেষ 75তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, অধিবেশন অনুষ্ঠিত হয়েছে, যেটা 2020 সালে। 21 সালে তো সেপ্টেম্বর এখন আসে নাই, তার মানে 75তম সম্মেলন সেপ্টেম্বর 2020। এই 75তম সম্মেলনে তখন এখানে সভাপতি নির্বাচন করা হয়েছে, ইউএনজিএর বর্তমান সভাপতি। যদিও সরাসরি অনুষ্ঠানটা হয়নি, এটা ভার্চুয়ালি এই অনুষ্ঠানটা হয়েছে। বর্তমান সভাপতি ভলকান বজকির। ভলকান বজকির তুরস্কের ডিপ্লোম্যাট ভলকান বজকির, তিনি বর্তমানে এই ইউএনজিএর সভাপতি। তার মানে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত, তার মানে 2021 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত যতগুলো চাকরির পরীক্ষা হবে, প্রত্যেকটা চাকরির পরীক্ষাতেই কিন্তু এই কোশ্চেনটা আসার মতো। এই ভলকান বজকিরের নামটি, তুরস্কের ডিপ্লোম্যাট, তিনি বর্তমানে এখন ইউএনজিএর সভাপতির দায়িত্বটা পালন করছেন। এ পর্যন্ত 4 জন নারী এই ইউএনজিএর সভাপতির দায়িত্ব পালন করেছেন। 4 জন নারী ইউএনজিএর সভাপতি ছিলেন। 1 বিজয় লক্ষ্মী পণ্ডিত, ভারতের 1953 সালে। 2
2 অ্যাজি ব্রুকস, লাইবেরিয়া 1969 সালে। অ্যাজিটা কোনো জায়গায় অ্যানজি ব্রুকসও বলা হয়। অ্যাজি ব্রুকস। 3 শাইকা হায়া বিনতে রশিদ আল খলিফা, অনেক বড় নাম, বাহরাইন, 2006 সালে ছিলেন। মারিয়া ফার্নান্দো এসপিনোসা, ইনি ইকুয়েডর 2018। এই 4 জন মহিলা এ পর্যন্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। এর মধ্যে আমাদের বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী 1986 সালে 41তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী 1986 সালে 41তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। আচ্ছা, এরপরে আসি আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কয়েকটা নাম রয়েছে। নিরাপত্তা পরিষদ, যার অপর নাম সেফটি নেট বা স্বস্তি পরিষদ। নিরাপত্তা পরিষদের অপর নাম হচ্ছে সেফটি নেট বা স্বস্তি পরিষদ। নিরাপত্তা পরিষদের সদস্য কয়টি? আপনারা খুব তটজলদি লেখেন তো। নিরাপত্তা পরিষদের সদস্য কয়টি? নিরাপত্তা পরিষদের সদস্য শিহাব শাহিন প্রথমে ডিসকোয়ালিফাইড, আফরোজা কারেক্ট, সানজিদা হলো না, ইশরাত জাহান হলো না, মেহেদি হাসান ওকে, ফাহিম হাসান হৃদয় ওকে, শিহাব, হ্যাঁ আফরোজা আরো বাড়িয়ে দিলা না, এই সংখ্যাটা তো। আচ্ছা, এটা দেখেন যে আপনাদের অধিকাংশরই ভুল হয়েছে। তার মধ্যে সঠিক অ্যান্সার সবুজ, মেহেদি হাসান একটা কারেক্ট রয়েছে। সরি, 15। নিরাপত্তা পরিষদের সদস্য হচ্ছে 15 আর স্থায়ী সদস্য হচ্ছে 5। তো অনেকেই 5 এবং 15 এর মধ্যে তালগোলটা পাকিয়ে ফেলছে। এটা নিরাপত্তা পরিষদে যদি অ্যাজ ইউজুয়াল ভাবে সদস্যের কথা বলে তাহলে হবে 15, আর যখন স্থায়ী সদস্যের কথা বলা হবে তখন হবে 5। আবার শোনেন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য হচ্ছে 15 আর স্থায়ী সদস্য হচ্ছে 5। এই স্থায়ী সদস্য এসেছে নাকি শুধুমাত্র সদস্য এসেছে, এইটা অনেকে তালগোল পাকিয়ে ফেলে। যেমন এর আগের বিসিএসে নিরাপত্তা পরিষদের যে 5টা স্থায়ী সদস্য তার নামটা এসেছিল,
অর্থাৎ যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন, এই 5টা হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। তো এখানে মহাদেশ ভিত্তিক আপনি মনে রাখবেন যে ইউরোপ মহাদেশ থেকে 3টা, উত্তর আমেরিকা মহাদেশ থেকে 1টা, আর এশিয়া মহাদেশ থেকে 1টা। আফ্রিকা মহাদেশ বা ওশেনিয়া মহাদেশ থেকে কোনো স্থায়ী প্রতিনিধি এখানে নেই। এই যে স্থায়ী সদস্য যে 5টা হলো, এইটা মূলত ইয়াল্টা সম্মেলনের মাধ্যমে এটা হয়েছিল। ইয়াল্টা সম্মেলনের মাধ্যমে এই 5টা স্থায়ী সদস্য এখানে নির্ধারণ করা হয়েছিল। এখন দেখেন যে নিরাপত্তা পরিষদের যে স্থায়ী সদস্য যে 5টি, এই 5টা স্থায়ী সদস্যের মধ্যে একটা রাষ্ট্র যেটা চীন, চীন যখন প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ তখন সদস্য হয়েছিল, কিন্তু পরবর্তীতে 1949 সালে চীনে যখন সমাজতন্ত্র প্রতিষ্ঠা হলো তখন চীনকে জাতিসংঘের থেকে বের করে দেওয়া হয়েছিল। চীনের পরিবর্তে চীনের যে চিরন্তন শত্রু তাইওয়ান, সে তাইওয়ানকে এখানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করা হয়েছিল। তাহলে এখানে চীন 1949 থেকে 1971 সাল পর্যন্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ছিলেন না। চীনের পরিবর্তে তাইওয়ানকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য করা হয়েছিল, মানে চীনের প্রতিনিধিত্বটা তাইওয়ান করত। তো 1971 সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধার পরিপ্রেক্ষিতে বৈশ্বিক যে একটা পরিবর্তন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের পিং পং ডিপ্লোমেসির মাধ্যমে আবার কূটনৈতিক সম্পর্ক স্থাপন, তার পরিপ্রেক্ষিতে চীনকে আবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিরিয়ে নেওয়া হয় এবং তাইওয়ান যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ছিল, সেই তাইওয়ান কিন্তু এখন জাতিসংঘের কোনো সদস্যই নয় বা পৃথিবীতে স্বাধীন রাষ্ট্রের মর্যাদায় পায়নি। তার মানে যে একসময় নায়কের অভিনয় করত তাকে এখন কাজের লোকের অভিনয়তেও নেওয়া হয় না। তাইওয়ানের অবনতিটা অনেক বেশি হয়েছে, যে স্থায়ী সদস্য থেকে এখন রাষ্ট্রের মর্যাদায় নেই। আচ্ছা, নিরাপত্তা পরিষদের যে অস্থায়ী সদস্য, এই অস্থায়ী সদস্য রয়েছে 10টি। অস্থায়ী সদস্য 10 আর স্থায়ী সদস্য হচ্ছে 5। তো এই অস্থায়ী সদস্য এদের মেয়াদ হচ্ছে 2 বছর। 2 বছরের জন্য এটা নির্বাচিত হয়, আবার 2 বছর পরে চলে যায়। আবার তারা ইচ্ছা করলে 2টা রাষ্ট্র মিলে তারা 1 বছর করেও দায়িত্ব পালন করতে পারেন। বাংলাদেশ এ পর্যন্ত 2 বার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দায়িত্ব পালন করেছিল। 1979 থেকে 1980 এবং এদিকে 1999 থেকে 2000 সাল, 2000 থেকে 2001, 1979 থেকে 1980 এবং 2000 থেকে 2001, এই 2 বার বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যর দায়িত্ব পালন করেছিল। এ পর্যন্ত জাপান সবচেয়ে বেশিবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যর দায়িত্ব পালন করেছে। এ পর্যন্ত 11 বার তারা এই দায়িত্ব পালন করেছে। স্থায়ী সদস্য বাড়ানো উচিত কি উচিত নয় এই সম্পর্কিত আমাদের রিটেন পরীক্ষাতে একাধিকবার কোশ্চিন আসছে। তো এটা আপনারা পরবর্তীতে জানবেন, এই সিস্টেমটা জানা থাকলেই যথেষ্ট। আরেকটা দেখেন যে জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ, এরাই তো সব কিছু, যে কোনো সিদ্ধান্ত সাধারণ পরিষদ নিতে পারে, কিন্তু সেটাকে কার্যকর করার জন্য নিরাপত্তা পরিষদের অনুমতি লাগবে। এখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমতির জন্য যে 15টা সদস্য রয়েছে, এই 15টা সদস্যের মধ্যে সর্বনিম্ন 9টি সদস্যের সাপোর্ট প্রয়োজন হবে। 15টি রাষ্ট্রের মধ্যে যদি 9টি রাষ্ট্র ওই সিদ্ধান্ততে সাপোর্ট করে তাহলে সেই সিদ্ধান্তটি কার্যকর হবে। তবে সেখানে আবার কথা রয়েছে, যেমন গ্রামীণ ফোন যে বিভিন্ন অফার দিয়ে থাকে, এই দিব সেই দিব, নিচে ছোট্ট করে লিখে দেয় যে কন্ডিশনস অ্যাপ্লাই, মানে শর্ত প্রযোজ্য। তো এখানেও ঠিক তাই বলা হলো যে 15টির মধ্যে 9টি রাষ্ট্র সমর্থন দিলে কার্যকর, তবে শর্ত রয়েছে। এই 9টির মধ্যে স্থায়ী
5টির সমর্থন থাকতে হবে, আদারওয়াইজ সেটা কার্যকর হবে না। ধরুন যে 15টি রাষ্ট্রের মধ্যে 14টি রাষ্ট্র একটা বিষয়কে সাপোর্ট করলো, হয়তোবা স্থায়ী সদস্যের মধ্যে একটা রাশিয়া ওইটাকে সাপোর্ট করলো না, ওটা কার্যকর হবে না। নিরাপত্তা পরিষদের 5টি সদস্যই সাপোর্ট দিতে হবে, তারপরে অতিরিক্ত আরও 4টা, মোট 9টা হলেই সেটা কার্যকর হবে। এই জন্য জাতিসংঘ অনেকটা এই স্থায়ী সদস্য নির্ভর হয়ে দাঁড়িয়েছে। তো এই রাশিয়ার একজন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তো রাশিয়ার ওই সময়কার সাবেক সোভিয়েত ইউনিয়ন, তো রাশিয়ার বা সোভিয়েত ইউনিয়নের এই পররাষ্ট্রমন্ত্রী, যিনি পৃথিবীতে ডিপ্লোম্যাটদের কাছে মিস্টার ভেটো নামে পরিচিত, এটা আপনারা লিখে রাখবেন যে মিস্টার ভেটো মানে আমি মানি না, মিস্টার ভেটো নামে পরিচিত ভয়েস্লাভ মলোটোভ, ভয়েস্লাভ বিদঘুটে নাম ভয়েস্লাভ মলোটোভ, খুব ভয় পেত মনে হয়। তো এই মিস্টার ভেটো নামে তিনি পরিচিত, রাশিয়ার তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি বেশিরভাগ ক্ষেত্রে কোনো কিছু হলেই তিনি এটাতে ভেটো প্রদান করে বসে থাকতেন। এরপরে আমাদের 3 নম্বরে আসি, অর্থনৈতিক সামাজিক পরিষদ। অর্থনৈতিক সামাজিক পরিষদ, যেটাকে ইকোসক বলা হয়, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশন কমিশন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এটা। তো এই অর্থনৈতিক সামাজিক পরিষদ এর সদস্য 54টি, এর সদস্য 54টি। 3 বছর পর পর এর সদস্য পরিবর্তন ঘটে, 3 বছরের জন্য আসে। তো এই ইকোসক এইটা আবার 5টা, সমগ্র পৃথিবীতে এরা 5টা অফিস স্থাপন করেছে, মানে 5টা অঞ্চলে পৃথিবীকে বিভক্ত করে তারা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করছে। এটি 5টি অঞ্চলে বিভক্ত। এই কোশ্চিনটা শুধু বিসিএস আসার মতো, অন্য চাকরির পরীক্ষাতে আসবে না। মানে বিসিএস যদি ডিপলি কোশ্চিন আসে তো তার মধ্যে এটি একটি, মানে 5টি অঞ্চলে বিভক্ত। এর মধ্যে অন্যতম হচ্ছে এসকাপের নাম আপনারা শুনেছেন, এসকাপ, ইকোনমিক সোশ্যাল কমিশন ফর এশিয়া দ্য প্যাসিফিক, যেটা, যার সদর দপ্তর রয়েছে ব্যাংককে। আমাদের প্রশান্ত মহাসাগরীয় এবং এশীয় যে অঞ্চল, এই এশীয় এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক এবং সামাজিক উন্নতির জন্য এই এসকাপ নামক প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করা হয়েছে। এরপরে আমাদের যে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের কিছু অংশ মিলে এখানে লেবাননের বৈরুতে আরেকটা অফিস তাদের রয়েছে। ওই পশ্চিম এশিয়াটাকে দেখার জন্য লেবাননের বৈরুতে। এরপরে আফ্রিকা মহাদেশটাকে নিয়ন্ত্রণ করার জন্য ইথিওপিয়ার আদ্রিস আবাবায় তাদের আরেকটা সংস্থা রয়েছে এই ইকোসকের। আবার ইউরোপটাকে নিয়ন্ত্রণ করার জন্য জেনেভাতে রয়েছে, আর দক্ষিণ আমেরিকাটাকে নিয়ন্ত্রণ করার জন্য চিলির সান্তিয়াগো। তাহলে ব্যাংকক, বৈরুত, আদ্রিস আবাবা, জেনেভা এবং সান্তিয়াগো, এই 5টা শহরে এই 5টা প্রতিষ্ঠান রয়েছে, যে 5টি প্রতিষ্ঠান সমগ্র পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করছে। আপনারা ওই ডিপলি জানবেন, তাহলে আপনার বিসিএসের জন্য এটা গুরুত্বপূর্ণ। অন্য চাকরির পরীক্ষাতে এটা আসবে না, কিন্তু বিসিএসে আসতে পারে। এরপরে 4 আসি, 4 রয়েছে ওসি পরিষদ,
যার ইংরেজি নাম হচ্ছে ট্রাস্টিশিপ। ট্রাস্টিশিপ, ওসি পরিষদ, এটা একটু শুনবেন। যখন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় তখন পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রগুলি বিভিন্ন উপনিবেশ রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত। যেমন এর আগের দিন বললাম যে আফ্রিকাতে মাত্র 3টা রাষ্ট্র স্বাধীন ছিল আর বাকি সকল রাষ্ট্রের উপরে উপনিবেশ স্থাপন করা হয়েছিল। আমাদের এশিয়া মহাদেশেরও অধিকাংশ রাষ্ট্রগুলি অন্যের উপনিবেশে স্থাপিত হয়ে আছে। দক্ষিণ আমেরিকাতেও একই অবস্থা। সুতরাং যখন জাতিসংঘ প্রতিষ্ঠা করা হলো তখন জাতিসংঘের একটা উইং করা হলো, বলা হলো যে সকল রাষ্ট্র উপনিবেশিক শক্তি দ্বারা নিয়ন্ত্রিত ওই সকল রাষ্ট্রকে উপনিবেশিক শক্তির হাত থেকে মুক্ত করতে হবে এবং জাতিসংঘের সদস্য করতে হবে। আমি আবার বলছি যে উপনিবেশিক শক্তির হাত থেকে তাকে মুক্ত করতে হবে এবং জাতিসংঘের সদস্য করতে হবে। তো এই কাজটা কে করবে? এই ওসি পরিষদ বা ট্রাস্টিশিপ। তো এখন 1945 সালের পর থেকে ওসি পরিষদের কার্যক্রম ভালোই চলছিল। 1960-এর দশকে মোটামুটি অধিকাংশ রাষ্ট্রগুলি সব স্বাধীনতা লাভ করে ফেললো। 70-এর দশকে এসে তেমন আর কোনো কিছু রইল না। 80-র দশকে এসে একেবারে শূন্য কোঠায় পৌঁছালো। 1990 সালে আফ্রিকা মহাদেশের নামিবিয়াকে এই ওসি পরিষদ দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীনতার ক্ষেত্রে কিছু সাহায্য সহযোগিতা করলো। আর 1994 সালে ওশেনিয়া মহাদেশের পালাউ, এই পালাউ নামক রাষ্ট্রটিকে স্বাধীনতা প্রদানের ক্ষেত্রে ওসি পরিষদ সাহায্য করলো এবং ওসি পরিষদের সহযোগিতায় পালাউ রাষ্ট্রটি সম্পূর্ণভাবে স্বাধীনতা লাভ করলো। আর পালাউকে স্বাধীনতা দেওয়ার পরে ওসি পরিষদ সে নিজেই পালিয়ে গেল। ওসি পরিষদের কার্যক্রমটা এখন স্থগিত রয়েছে। তাহলে অনেকের মধ্যে আবার কাজ করতে পারে যে তাহলে তো জাতিসংঘের অঙ্গ হচ্ছে 5টি হবে, তা কিন্তু নয়। এইটার কার্যক্রমটা আপাতত স্থগিত করা হয়েছে। ওসি পরিষদটাকে একেবারে বাদ দেওয়া হয় নাই, তার কার্যক্রমটা স্থগিত করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে উত্তরটা হবে যে জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা 6টি, তবে বর্তমানে কার্যকর রয়েছে 5টি। ওসি পরিষদটা এটা এখন স্থগিত। 5 আন্তর্জাতিক আদালত। আন্তর্জাতিক আদালত আইসিজে, যেটাকে আমরা বলতে পারি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক বিচারালয় আদালত, আন্তর্জাতিক বিচারালয় আদালত। এইটা জাতিসংঘের একটা মূল অঙ্গ সংস্থা। 1945 সালে এটা প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর হেগ, নেদারল্যান্ডসের হেগ শহরে এর সদর দপ্তর রয়েছে। এর বিচারক মোট বিচারক 15, আর এদের বিচারকদের মেয়াদ 15 জন, 9 বছর। এই 15 জন বিচারকের মধ্য থেকে একজন বিচারককে 3 বছরের জন্য সভাপতি করা হয়। মানে মোট যে বিচারক রয়েছে তার মধ্যে সভাপতির মেয়াদ 3 বছর। তার মানে সে 3 বছর সভাপতির দায়িত্বটা পালন করে সে আবার মূল পদে ফিরে যাবে সেখানে। তো এখন বর্তমান
এই আইসিজের যে সভাপতির দায়িত্ব নিয়েছেন গত 8 তারিখে, অর্থাৎ আজকে তো কত 10 তারিখ না 9 তারিখ, 9 তারিখ গতকালকে দায়িত্ব নিয়েছে জন বর্তমান সভাপতি জন ডংগু, যুক্তরাষ্ট্রের জন ডংগু। এই আগে আহমেদ কোয়ে ছিলেন, আবুল কোয়ে আহমেদ ইউসুফ সোমালিয়ার। তিনি 18 সাল থেকে দায়িত্ব পালন করছিলেন। তো এই 21 সালের ফেব্রুয়ারি মাসে এসে তার 3 বছর দায়িত্বটা হয়ে গেছে। এই বর্তমান সভাপতি যেহেতু এই মাসেই তিনি দায়িত্বটা নিয়েছেন, তো যারা ডক্টর রয়েছেন, এখন যদি কোশ্চিন ইনকেস না হয়ে থাকে তাহলে আপনারা এটা পড়তে পারেন। আবার যারা 41তম দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু এই বছরেই এই দায়িত্বটা নিয়েছেন জন ডংগুহু, এটা বর্তমান সভাপতি। আন্তর্জাতিক বিচারালয় আদালত, এটা হচ্ছে জাতিসংঘের প্রতিষ্ঠান। ঠিক এই রকমই আরেকটা রয়েছে, সেটার নাম হচ্ছে আইসিসি। আমি এটা একটু মুছে দিই। বিশাল কোশ্চেন করেছে। এটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। আবার ক্রিকেটের দিকে যায় না, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। কি করছে স্যার? একটা জবের বইয়ে দেখলাম সেকেন্ড ওয়ার্ল্ডের পর আগে আফ্রিকা মহাদেশের স্বাধীন রাষ্ট্র ছিল ইথিওপিয়া, লাইবেরিয়া আর মিশর, কিন্তু আপনি এখানে লাইবেরিয়া জায়গায় দক্ষিণ আফ্রিকা উল্লেখ করেছিলেন, প্লিজ সেটা। হ্যাঁ, শিহাব একটা কোশ্চেন করছো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে স্বাধীন রাষ্ট্র, তুমি যেটা লিখেছো এটা অনেকটা কারেক্ট, এটা একেবারে অমূলক নয়। অর্থাৎ ইথিওপিয়া, লাইবেরিয়া এবং মিশর, এটা কারেক্ট হয়েছে। তবে আমি এখানে লাইবেরিয়ার জায়গায় দক্ষিণ আফ্রিকার কথা বলেছিলাম। আসলে লাইবেরিয়াটা এবং দক্ষিণ আফ্রিকার এটা নিয়ে একটা বিতর্ক আছে। এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের কথা বলা আছে। যেমন লাইবেরিয়া, এটা আগে মার্কিন যুক্তরাষ্ট্রের উপনিবেশ ছিল। 1830 সালের দিক থেকে মোটামুটি ওরা স্বাধীনতার দিকে চলে আসে, কিন্তু পরিপূর্ণ স্বাধীনতা তারা পায়নি। আর দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে যে 1934 সালে দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা ঘোষণা করে, কিন্তু পরিপূর্ণ স্বাধীনতা তারা পায় 1960 সালে আরএসএ গঠন করে। তো এখন দুইটা নিয়েই কনফিউশন রয়েছে। তবে তুমি যে 3টা রাষ্ট্রের কথা বলছো এই 3টাও কারেক্ট, যে লাইবেরিয়া, ইথিওপিয়া এবং মিশর। আবার কোনো কোনো বইয়ে দক্ষিণ আফ্রিকার কথাও বলা হয়। তো তুমি জেনে রাখবা যে 4টা রাষ্ট্রই এরা স্বাধীনতার দিকে ছিল। এটা আচ্ছা, আমি যেখানে ছিলাম ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আন্তর্জাতিক অপরাধ আদালত, এইটা কিন্তু জাতিসংঘের সদস্য নয় বা জাতিসংঘের অঙ্গ সংস্থা নয়। এটা প্রতিষ্ঠা 2002 আর কার্যক্রম শুরু 2006। সদর দপ্তর হেগ শহরে, নেদারল্যান্ডসের। এর মোট বিচারক 18 জন আর এর মেয়াদ 9 জন। এর যে বর্তমান সভাপতি, এর নামটাও খুব কঠিন, জর্জ চিলি ইবো। জর্জ
চিলি ইবো। জর্জ চিলি ইবো। এখন দেখেন যে এইটা সম্পর্কে জানবেন, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। তো এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এবং আইসিজে এর মধ্যে ডিফারেন্সটা কি? আইসিসি এবং আইসিজে এর মধ্যে ডিফারেন্সটা, আইসিসি এইটা শুধুমাত্র ব্যক্তির বিচার করার জন্য। পৃথিবীতে বিভিন্ন অপরাধ যেটা করে থাকে এটা ব্যক্তি বিশেষের কোনো বিচারের জন্য হচ্ছে আইসিসি, আর রাষ্ট্রীয় পর্যায়ের বিচারটা করে থাকে আইসিজে, স্টেট টু স্টেট। ভারত বাংলাদেশের বিরুদ্ধে জাতিসংঘে এই আইসিজেতে কেস ফাইল করতে পারে, আর একজন ব্যক্তির বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এটা আইসিসিতে কেস ফাইল করা যেতে পারে। এটা অর্থাৎ যে কোনো ব্যক্তির বিরুদ্ধে আইসিসিতে এটা করা যায়। তার মানে এটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে আর এটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে, এটা হচ্ছে মূল পার্থক্য। আর আইসিজেতে আরেকটা মজার ব্যাপার রয়েছে যে তুমি যে রাষ্ট্রের বিরুদ্ধে কেস ফাইল করবা আইসিজেতে, ওই রাষ্ট্রের সম্মতি লাগবে। যদি ওই রাষ্ট্র সম্মতি দেয় যে তুমি আমার বিরুদ্ধে ওখানে কেস ফাইল করো, তাহলে সেটা করতে পারবে। যদি সেটা সম্মতি না দেয় তাহলে করতে পারবে না। তার মানে জাস্ট একটা আইওয়াশ বা একটা প্রক্রিয়া বলতে গেলে। কিন্তু আইসিসিটা এটা আবার ভিন্ন, এখানে ব্যক্তি পর্যায়ে কোনো অপরাধ ঘটলে সেটা করা যায়। আইসিসি প্রতিষ্ঠার প্রেক্ষাপটটা কি? 1998 সালে ইতালির রোমে পৃথিবীর কয়েকটা দেশ মিলে তারা একটা সম্মেলন করলো। তো ওই সম্মেলনে তারা সিদ্ধান্ত নিল যে ব্যক্তি পর্যায়ে কোনো অপরাধ ঘটলে সেই অপরাধের বিচার প্রক্রিয়াটা করার জন্য আমরা একটা প্রতিষ্ঠান গড়ে তুলব বা একটা বিচারালয় গড়ে তুলব। তো এইটার লক্ষ্যে তখন বলা হলো যে যদি সর্বনিম্ন 60টা দেশ, 60 কান্ট্রিজ এই চুক্তিটাকে সাপোর্ট করে তখনই এটা কার্যক্রমটা শুরু হবে। 2004 সালে 60টি রাষ্ট্র এই সনদটাকে স্বাক্ষর করলো। পরবর্তীতে 2006 সাল থেকে আইসিসির কার্যক্রমটা শুরু হলো। আপনারা জানেন কি না, আইসিসিতে সর্বপ্রথম যার বিরুদ্ধে কেসটা শুরু হয়েছিল সার্বিয়ার প্রেসিডেন্ট, যিনি বলকান কসাই নামে পরিচিত। বলকান কসাই নামটা আমি এই মুহূর্তে ভুলে গেলাম। মানে বসনিয়াতে যে যুদ্ধটা হয়েছিল, এই বসনিয়া যুদ্ধে সার্বিয়ার ওই প্রেসিডেন্ট সে হাজার হাজার বসনিয়ার মুসলমানদের সে হত্যা করেছিল, যার পরিপ্রেক্ষিতে তাকে বলকান কসাই নামে অভিহিত করা হয়েছিল। তো এই বলকান কসাইয়ের বিচারটা আইসিসিতে প্রথম করা হয়েছিল। যদি কারোর মনে থাকে তাহলে পরে একটু লিখে পাঠাও, আমি এটা বলে দিই যে বলকান কসাই নামে খ্যাত যিনি সার্বিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তো এই আইসিসি এবং আইসিজে এর ডিফারেন্সটা আপনারা করে পড়বেন। 6 নম্বরে রয়েছে সচিবালয়। জাতিসংঘের মূল অঙ্গের মধ্যে সচিবালয়, সচিবালয় এটা মূলত এর যে প্রশাসনিক যে কার্যক্রমটা রয়েছে, এই প্রশাসনিক কার্যক্রমটাই সচিবালয়ের কার্যক্রম হিসাবে অভিহিত। এবং সচিবালয়ের মূল ফোকাসটা হচ্ছে মহাসচিবকে কেন্দ্র করে। সচিবালয় তো রয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। মহাসচিব এ পর্যন্ত 9 জন ব্যক্তি মহাসচিব
নির্বাচিত হয়েছেন। তো এই 9 জন মহাসচিবের মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ যে মহাসচিব, আপনারা 9 জনই দেখবেন, তা আমি গুরুত্বপূর্ণ যেটা দেখাই, যে প্রথম মহাসচিব ট্রিগ ভ্যালি 1945 থেকে 1900 এর নামটা দিই, নরওয়ের। আর দ্বিতীয় মহাসচিব দাগ হ্যামারশোল্ড, সুইডেন। আচ্ছা, তিনি বিমান দুর্ঘটনায় মারা যান, বিমান দুর্ঘটনায় তিনি নিহত হন। এখন এখানে বিষয়টা খুব সহজ, যে প্রথম মহাসচিব ট্রিগ ভ্যালি নরওয়ের, আর দ্বিতীয় মহাসচিব দাগ হ্যামারশোল্ড, সুইডেন। আমি আপনাদের লিখে দিতে পারি যে আপনারা যতজন ক্লাস করছেন কমপক্ষে 10 থেকে 12 জন এই নামটা গুলিয়ে ফেলবেন, যে প্রথম মহাসচিবকে, দ্বিতীয় মহাসচিবকে, এটা হবেই। মানে তাদের দেশ কোনটা, সুইডেন নরওয়ে, এটা পাশাপাশি এখানে রাষ্ট্র, যার পরিপ্রেক্ষিতে এটাও তালগোল পাকিয়ে যায় যে প্রথম মহাসচিবের বাড়ি কোথায় আর দ্বিতীয় মহাসচিবের বাড়ি কোথায়। তো প্রথম মহাসচিব ট্রিগ ভ্যালি, দ্বিতীয় মহাসচিব দাগ হ্যামারশোল্ড। ওই সময় কঙ্গোতে যুদ্ধ চলছিল, তো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দাগ হ্যামারশোল্ডের সম্পর্ক ভালো চলছিল না। দাগ হ্যামারশোল্ড সে প্লেনে করে কঙ্গোতে আসছিল। তো ওই সময় অজানা কারণে বিমান দুর্ঘটনায় দাগ হ্যামারশোল্ড মারা যায়। তো অনেকে ধারণা করে থাকে যুক্তরাষ্ট্রের যে সিআই গোয়েন্দা সংস্থা, সেন্ট্রাল ইন্টেলিজেন্সি এজেন্সি, এই সিআইয়ের কারসাজির মাধ্যমে দাগ হ্যামারশোল্ডের বিমানটা দুর্ঘটনায় পতিত হয়। আর এর মধ্যে 3 নম্বর রয়েছে তৃতীয় মহাসচিব উথান্ড, যিনি মায়ানমারের নাগরিক। এর সম্পর্কে পরীক্ষাতে আসছে যে উথান্ড এর সময়কালটা 1961 থেকে 1971 পর্যন্ত। তার মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উথান্ড। এই জন্য উথান্ডের নামটি গুরুত্বপূর্ণ। মানে ওই সময় তো জাতিসংঘ বাংলাদেশকে সাপোর্ট করেনি, তারা মূলত মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে পাকিস্তানের ওই দিকে ছিল, যার পরিপ্রেক্ষিতে এই নামটি পরীক্ষাতে আসার মতো। আর আমাদের বর্তমানে যে মহাসচিব রয়েছে নবম, অ্যান্টোনিও গুতেরেস, তিনি পর্তুগালের নাগরিক। 1/1/2017 থেকে তিনি ক্ষমতায় রয়েছেন। এদের মেয়াদ হচ্ছে 5 বছর। তার মানে আগামী 17, 18, 19, 20, 21 সালের দিকে, অর্থাৎ 22 সালে তার মেয়াদটা শেষ হবে এখান থেকে। আপনারা অন্যান্য মহাসচিব সম্পর্কে একটু দেখবেন এখান থেকে। আচ্ছা, এরপরে জাতিসংঘের যে বিশ্ববিদ্যালয় রয়েছে, কয়টা বাজলো সামনে? হ্যাঁ, জাতিসংঘের নিয়ন্ত্রণে 2টা বিশ্ববিদ্যালয় রয়েছে। 1973 সালে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানের টোকিওতে স্থাপন করা হয়। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় 1973 টোকিও, এটা প্রথম বিশ্ববিদ্যালয়। আর আরেকটা হচ্ছে 1980 সালে কোস্টারিকাতে সান জোসে, কোস্টারিকা, মধ্য আমেরিকার রাষ্ট্র কোস্টারিকা। এই কোস্টারিকাতে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। এটা শান্তি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ জাতিসংঘের যে শান্তিরক্ষী বাহিনী রয়েছে, এই শান্তিরক্ষী বাহিনীদের স্মরণে মূলত
এই শান্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। তো এই দুইটাও আমাদের উল্টাপাল্টা হয়, শান্তি বিশ্ববিদ্যালয় কোস্টারিকাতে আর জাতিসংঘ বিশ্ববিদ্যালয় টোকিওতে। জাতিসংঘের যে শান্তি রক্ষা বাহিনী, এই শান্তি রক্ষা বাহিনী সম্পর্কেও আমাদের একাধিকবার পরীক্ষাতে কোশ্চিন আসছে। ইউএনও শান্তি রক্ষা বাহিনী, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী এটা গঠিত হয় 1948 সালে, প্রথম গঠন 1948। ফিলিস্তিনি ইসরায়েল যে যুদ্ধটা চলেছিল ওই সময় এরা ওখানে ডিপ্লয়েড হয়েছিল 1948 সালে। 1988 সালে এই জাতিসংঘ শান্তিরক্ষা যেটা পিস কিপিং মিশন, যেটা এই পিস কিপিং মিশন এটা নোবেল পুরস্কার ভূষিত হয়েছিল এবং বাংলাদেশ এই শান্তিরক্ষা বাহিনীতে সর্বপ্রথমে যোগদান করেছিল। ইরাক ইরান যে যুদ্ধ চলছিল ওই ইরাক ইরান যুদ্ধে বাংলাদেশ থেকে সর্বপ্রথমে শান্তিরক্ষা মিশনে এখানে যোগদান করেছিল। বাংলাদেশ এবং জাতিসংঘ, এরপরে আসি আমরা জাতিসংঘ ও বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীনতার পরপর এখানে সদস্য হতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশকে প্রথমের দিকে সদস্য করা হয়নি। এটা মূলত চীন ভেটো প্রদান করছিল, যেমন রাশিয়া কসোভোকে হতে দিচ্ছে না, তো চীন এটাকে ভেটো প্রদান করে। পরবর্তীতে 1974 সালের 29তম অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে 136তম সদস্য হিসেবে। তার মানে এখানে দুইটা কোশ্চিন, যে বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করেছিল, 1974 সালে 17 সেপ্টেম্বর। আর কততম অধিবেশনে, 29তম অধিবেশনে। কততম সদস্য, 136তম সদস্য। এই 1974 সালের যে 29তম অধিবেশন হয়েছিল সেখানে মোট 3টা রাষ্ট্র জাতিসংঘের সদস্য পদ লাভ করেছিল এই 74 সালেই, 136তম, 137 এবং 138। তো এখানে বাংলাদেশ আর 137তমতে গিনি বিসাউ এবং গ্রানাডা। তম গ্রানাডা। গ্রানাডা কোন মহাদেশের মনে আছে? গিনি বিসাউ। এই দুইটা রাষ্ট্র কোন কোন মহাদেশের আপনারা লিখে আমাকে জানান তো, যে গ্রানাডা কোন মহাদেশের রাষ্ট্র এবং গিনি বিসাউ কোন মহাদেশের রাষ্ট্র। এই 3টা রাষ্ট্র 29তম অধিবেশনে সদস্যপদ লাভ করে। আমাদের আরেকটা কোশ্চেন থাকে যে এই 1974 সালে 29তম অধিবেশনে বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় প্রথম ভাষণ প্রদান করেছিলেন। অর্থাৎ 1974 সালের 29তম অধিবেশনে 25 সেপ্টেম্বর বঙ্গবন্ধু বাংলায় ভাষণ প্রদান করেন। আপনাদের উল্টা পাল্টাটা হবে মূলত এই 29তম এবং 25 সেপ্টেম্বর। দুইবার বিসিএসে আসছে এই কোশ্চেনটা। এখানে মনে হবে যে 25তম অধিবেশনের 29 সেপ্টেম্বর বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিল, তো এইটা যেন না হয়।
আপনি মাথায় রাখবেন 29তম অধিবেশনের 25 সেপ্টেম্বর বঙ্গবন্ধু প্রথম বাংলায় ভাষণ প্রদান করেছিলেন। তো আমি যে কোশ্চিনটা জিজ্ঞাসা করেছিলাম, গ্রানাডা এটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের, এটা একজন লিখছে। আর গিনি বিসাও এটা হচ্ছে আফ্রিকা মহাদেশের, এটা উত্তর আমেরিকা মহাদেশের। আর গিনি বিসাও, শিহাব শাহিন উত্তরটা সেটা দিয়েছে, স্লোবোদান মিলোসেভিচ। ইয়েস, আমি যেটা যে ভুলে গিয়েছিলাম যে বলকান কসাই নামে যিনি খ্যাত ছিল, যার বিচার প্রথম আইসিসিতে করা হয়েছিল, এটা স্লোবোদান মিলোসেভিচ। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে 2006 সালে স্লোবোদান মিলোসেভিচের বিচার কাজটা শুরু করেছিল, পরবর্তীতে 2008 সালে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার আগেই 2007 সালে তিনি জেলখানার মধ্যেই মারা গিয়েছিলেন। তো সে মারা গেলেও তার বিচার কাজটা চলছিল, মানে বিশ্ববাসীকে জানাতে চেয়েছিল যে আইসিসি একটা সঠিক রায় দিতে পারে এটা। তো আমরা এখানে আসি যে এই বঙ্গবন্ধুর ভাষণের তারিখটা এবং এখানে কততম অধিবেশনে, এটা আপনারা মাথায় রাখবেন। তো আমরা আজকে ক্লাস এখানে শেষ করব। আগামীতে আমাদের যে জাতিসংঘের গুরুত্বপূর্ণ সংস্থা রয়েছে, এর পাশাপাশি বৈশ্বিক যে সমস্ত অর্গানাইজেশনগুলি রয়েছে, অর্থনৈতিক সংস্থা রয়েছে, সামাজিক সংগঠন রয়েছে, রাজনৈতিক সংগঠন রয়েছে, সামরিক সংগঠন রয়েছে, মানে জাতিসংঘের আরও অন্যান্য সংগঠন রয়েছে, সেইগুলোর উপরে আমরা আগামীতে ক্লাসটা করব। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে আগামীতে। কোনো নোটিশ আছে আমি? আজকে আপনাদের ক্লাস টেস্টটা হবে না।